Louder. Hello everyone. I welcome you to my English class. How are you today? I hope all of you are well and safe with your family at your home. Right? Okay. Yes, I'm also fine. And every Wednesday I come to teach you English subject for the students of class 5. And today I am here from the very popular and very renowned place of our country, Bangladesh Online Primary School, and for the students of class 5. So whoever watching me right now, please ensure that my sound is clear or not. And my dear students, my dear lovely learners, quickly sit in front of me by taking your exercise notebook and pen. Okay? No need to take your EFT book. So now, let me check whoever joined with me. I think everything is clear. My dear students, please ensure. Is it clear? Okay. So, my dear students, do you remember what have we learned in our last class? Yes, we have learned about question number 12, isn't it? Yes, we have learned about question number 11 and we have learned some rules. We have known already about some rules of question number 12. Okay, so now I am going to recall our memories. শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনেছি গত ক্লাসে কি জেনেছিলাম? কোয়েশ্চেন নাম্বার 12 এটা আনসার করতে গেলে আমাদেরকে কিছু রুলস সম্পর্কে জানতে হবে। আচ্ছা, তো কোয়েশ্চেন নাম্বার 12 এ আগে আমরা জেনে নেই কি আছে। হ্যাঁ, আমরা শুধু একটু রিপিট করে ফেলি, আমরা রিভাইজ করে ফেলি। এখানে অনেকেই নতুন এসেছেন, আমার ক্লাসে অনেক স্টুডেন্ট নতুন এসেছেন, তো তাদের জন্য আমি আমার গত ক্লাসে আমরা কি পড়েছিলাম সেটা রিকল করি। আর সেটা রিকল করার আগে অনেকেই তো নতুন এসেছেন এখানে, তো তাদের জন্য আমি আমার নিজের পরিচয়টা একটু দিয়ে দেই। ঠিক আছে? দিস ইজ নিপা চ্যাটার্জি, working as an assistant teacher of Abdul Hamid Government Primary School, Sylhet Sodor, Sylhet. So, last class we have learned about question number 12, rearranging letters and words. আমরা সবাই জানি কোয়েশ্চেন নাম্বার 12 এ কি করতে হয়? রিঅ্যারেঞ্জ করতে হয়। উলটপালট করে দেওয়া থাকে, সেগুলোকে আবার পুনরায় কি করতে হয়? সাজিয়ে লিখতে হয় আমাদেরকে, তাই না? তো এগুলো কি আমাদের ইচ্ছা মতো সাজিয়ে লিখলে কি হবে? অবশ্যই হবে না। আমাদেরকে অবশ্যই কিছু রুলস মেনে চলতে হবে। সেই রুলসগুলো কি হতে পারে সেটা সম্পর্কে আমরা গত ক্লাসে আমরা শুরু করেছিলাম। ঠিক আছে? ওইটা জাস্ট একটু মনে করিয়ে দেই যাতে তোমরা পরবর্তী ক্লাসগুলোতে আরো ভালোভাবে মনোযোগ দিতে পারো। ঠিক আছে? আমি তোমাদের জন্য এখন টাঙিয়ে দিচ্ছি সেই রুলসগুলো কি ছিল। এই হচ্ছে রুলস যেগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম। শুধু তোমাদের সুবিধার জন্য আমি একটু মনে করিয়ে দিই, যারা নতুন আসছো তাদের জন্য। ওকে, এই রুলসগুলো সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি। ঠিক আছে? আমি একটু চেক করে নেই তোমরা কে কে আছো আমার সাথে। আশা করি স্টুডেন্টরা তোমরা আছো আমার সাথে। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, বোর্ডের দিকে খেয়াল করো। আমি এখানে দেখো 7টা রুলস এখানে টাঙিয়ে রেখেছি। এটা গত ক্লাসে ছিল। হ্যাঁ, যারা তোমরা নতুন তাদের জন্য আমরা এখানে 7টা রুলস সম্পর্কে জেনেছি। আর গত ক্লাসে আমরা ডিসকাস করেছি নাম্বার ওয়ান যে রুলটা আছে দেওয়া আছে সেই রুলটা সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি। ওকে, আচ্ছা,
তারপর আজকে আমরা করব সেকেন্ড নাম্বার রুলস, যেটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই সম্পর্কে আমরা আজকে জানবো। আমরা গত ক্লাসে ফার্স্ট যেটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা সম্পর্কে আমরা জেনেছি। আমরা টেন্স সম্পর্কে জেনেছি, তাই না? টেন্স কি সময় বা কাল বোঝায়, আমরা সেটা সম্পর্কে জেনেছি। এবং সময় বা কাল টেন্স যেটা তিনটা ভাগে ভাগ করা আছে সেটাও আমরা জেনেছিলাম, যে কি প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, এই তিনটা কাল সম্পর্কে আমরা জেনেছিলাম। আর এই রুলসগুলো সেই তিনটা যে পোর্শন ছিল টেন্সের সেখান থেকে পার্ট করে নেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই তিনটা পার্টের কিন্তু 12 পার্ট ছিল। হ্যাঁ, আমি মুখে মুখে বলে দিচ্ছি শুধু, আমি গত ক্লাসে এগুলো অনেক ভালো করে ডিসকাস করেছিলাম। আর সেই 12 পার্টস থেকে, সেই 12 যে পোর্শনটা আছে সেই 12 পোর্শন থেকে আমরা জাস্ট 7টা রুলস সম্পর্কে আমরা জানবো। এই 7টা জানলেই আমাদের রিঅ্যারেঞ্জ করতে ইজি হবে, আর বাকিগুলো জানার কোনো দরকার নেই। ঠিক আছে, তো আমরা গত ক্লাসে কি করেছিলাম? নাম্বার 1, এটা আমরা নাম্বার 1 কি করেছি? ডিসকাস করেছি। হ্যাঁ, তো আজকে আমরা করব কোনটা? নাম্বার 2, এটা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা সবাই খাতার মধ্যে এটা লিখে নাও, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, এখন আমি এটা খুলে ফেলছি, এখন আমি বোর্ডে লিখে লিখে তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, একটু ভালো করে বুঝবে কিন্তু। ঠিক আছে, তোমরা যদি ভালো করে না বোঝো তাহলে আনসারটা করতে পারবে না, এটা সম্পূর্ণ বোঝার ব্যাপার। ঠিক আছে, আজকের ক্লাসটা সম্পূর্ণ কি বোঝার ব্যাপার। তো দেখি তোমরা কে কে জয়েন হয়েছো। হ্যাঁ, তোমরা কি মুন, তারপর তাসনিম, থ্যাংক ইউ, তোমরা সবাই জয়েন হয়েছো। ওকে, আচ্ছা, তোমরা থাকো আমার সাথে, আমি একটু পরপর তোমাদেরকে আমি আবার চেক করব। ঠিক আছে, আচ্ছা, তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? কন্টিনিউয়াস টেন্স, এটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, তো আমরা গত ক্লাসে জেনে গেছিলাম ভার্ব কি। ভার্ব যদি আমরা না বুঝি তাহলে কিন্তু টেন্স বা সেন্টেন্স কিভাবে সাজাতে হয় সেটা আমরা জানবো না। একটা সেন্টেন্সের মেইন অংশটাই হচ্ছে ভার্ব, এটা সবাই তোমরা খাতার মধ্যে লিখে নাও। একটা সেন্টেন্সে যদি ভার্ব না থাকে তাহলে সেন্টেন্সটা কিন্তু হবে না। আমাদেরকে ভার্ব জানতে হবে। ভার্ব সম্পর্কে আমি গত ক্লাসেও আমি কিন্তু বলেছি ভার্বগুলো কোনটা, আশা করি তোমরা সবাই জানো। ঠিক আছে, আচ্ছা, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চার ধরনের সেন্টেন্স থাকে। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে 4 ধরনের সেন্টেন্স থাকে। সেই 4 ধরনের সেন্টেন্সগুলো কি কি সেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। যেরকম প্রেজেন্ট ইনডেফিনিটে ছিল সেই রকমই প্রেজেন্ট কন্টিনিউয়াসে 4 ধরনের সেন্টেন্স আছে। সেগুলো কি? ফার্স্ট হচ্ছে অ্যাফার্মেটিভ, আগের মতোই অ্যাফার্মেটিভ। ঠিক আছে, ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, সেকেন্ডটা হচ্ছে নেগেটিভ, তারপর থার্ড হচ্ছে ইন্টারোগেটিভ, আর ইন্টারোগেটিভের মধ্যে আবার দুটো পার্ট। এই আমি বললাম 4টা। ঠিক আছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের মধ্যে আবার আছে দুই ধরনের সেন্টেন্স, এম, ইজ, আর দিয়ে শুরু হবে, আরেকটা হচ্ছে WH কোয়েশ্চেন। এই হচ্ছে দুটো পার্ট। ওকে, তো দেখো এখানে আমি কি লিখেছি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এটা আমি গত ক্লাসেও বুঝিয়েছি। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হা বোধক, মানে ইতিবাচক। ঠিক আছে, যেখানে কোনো না শব্দ নেই, নট শব্দ নেই। ঠিক আছে, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে সেই ধরনের সেন্টেন্স যে সেন্টেন্সগুলোর মধ্যে কোনো না শব্দ নেই। ঠিক আছে, আচ্ছা, আর নেগেটিভ মানে কি? নেগেটিভ মানেই তো বোঝা যাচ্ছে এটা কি না শব্দ থাকবে, নট শব্দ থাকবে, সেই সেন্টেন্সের মধ্যে না শব্দ থাকবে। ঠিক আছে, আর ইন্টারোগেটিভ মানে তো আমরা জানি ইন্টারোগেশন বা প্রশ্ন করা, এটা বোঝায়। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, আর ইন্টারোগেটিভের মধ্যে আবার 2 ধরনের সেন্টেন্স আছে। সেটা প্রথমটা কি, এম ইজ আর দিয়ে, এটা আমি বুঝাই দিব। এম ইজ আর দিয়ে একটা সেন্টেন্স হবে, আর একটা হবে WH কোয়েশ্চেন। ঠিক আছে, WH কোয়েশ্চেন সম্পর্কে তো আমরা সবাই জানি, এরকম তো একটা প্রশ্ন আসে আমাদের, তাই না, কোয়েশ্চেন প্যাটার্নে। ওকে, তো অ্যাফার্মেটিভ আমরা গত ক্লাসে যে 1 নাম্বার কি ছিল,
রোলটা ছিল সেই রোলের মধ্যেও কিন্তু এগুলো ছিল, শুধু একটু তফাৎ ছিল। সেই তফাৎটা কি তোমরা ধরতে পেরেছো? মানে ডিফারেন্সটা তোমরা ধরতে পেরেছো? ইন্টারোগেটিভে ছিল ডু এবং ডাজ এরকম ছিল, তাই না? কিন্তু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে এসে এম ইজ আর এটা চলে আসছে, ঠিক আছে? এখন আমরা চলো বুঝি এম ইজ আরটা কি। এম ইজ আর এই তিনটা ওয়ার্ড প্রেজেন্ট কন্টিনিউয়াসে, এই তিনটা ওয়ার্ড খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে এই যে রুলসটা আমরা আজকে পড়বো, সেই রুলসের মধ্যে এম ইজ আর এই তিনটা ওয়ার্ড খুব বেশি ইম্পর্টেন্ট। এই তিনটা ওয়ার্ডই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে সেন্টেন্সগুলো থাকে সেই সেন্টেন্সগুলোর কি মেইন, মানে হচ্ছে প্রধান। এগুলো না থাকলে কিন্তু হবে না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, ঠিক আছে? এম ইজ আর। আবার এটা মনে রাখবে এখানে কিন্তু আমি অবলিক দিয়েছি, হ্যাঁ, বাঁকা করে যে দাগটা দিয়েছি অবলিক, মানে একটা সেন্টেন্সের মধ্যে হয় এম ব্যবহার করব, না হয় ইজ ব্যবহার করব, না হয় আর ব্যবহার করব। এই তিনটা কিন্তু একসাথে আমরা ব্যবহার করতে পারবো না। প্রতিটা সেন্টেন্সের জন্য যে কোনো একটা আমাদের স্যুট করে নিতে হবে। এখন এই এম ইজ আর কখন বসাবো, ঠিক আছে? এই এম ইজ আর কখন বসাবো এটা কি আমরা জানি? যদি জেনে থাকো এরপর আর একটু জেনে নাও, ঠিক আছে? দেখো এম কখন বসাবো, সবসময় এটা ধরতে গেলে একটু মুখস্থ করে নিবে তোমরা, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এম বসবে সব সময় আই, যে সব আই মানে কি? আই মানে হচ্ছে আমি, আমার সাথে সব সময় এম বসবে, এটা মনে রাখবে, ঠিক আছে? আইয়ের সাথে সব সময় এম বসবে, কখন? প্রেজেন্ট কন্টিনিউয়াসে, সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াসে আয়ের সাথে এম বসবে, এটা ফিক্সড করা, তাকে আর সরানো যাবে না। ওকে, আয়ের সাথে সবসময় কি এম বসবে, এটা ফিক্সড। আই কিন্তু আর অন্য কারোর সাথে বসবে না, আই অন্য কারোর সাথে বসতে ভয় পায়, ঠিক আছে? এটা মনে রাখবে, আই সবসময় এম এর সাথে বসবে, অন্য কারো ইজ বা আর কারোর সাথে বসবে না, সবসময় এম এর সাথেই বসবে, ঠিক আছে? আচ্ছা, তারপর এটা হচ্ছে গিয়ে সহজ, তোমাদের বোঝার জন্য বলছি, যখন তোমরা আর একটু বড় হবে তখন আরও বিস্তারিত জানবে। এখন তোমরা এটা শুধু শুধু জেনে নাও, ঠিক আছে? এরপরে আসো ইউ। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে তুমি। শুধু কি তুমি বোঝায়? ইউ মানে তোমরাও বোঝায়। ইউ দিয়ে যেরকম একজনকে বোঝায়, আবার ইউ দিয়ে কিন্তু অনেকজনকে বোঝায়, তাই না? ইউ মানে কি তুমি, আবার ইউ দিয়ে কিন্তু তোমরাও বোঝায়, তাই না? বা আপনি, আপনারা, এখানে কিন্তু ইংলিশে যে ইউ ওয়ার্ড দিয়ে কিন্তু অনেক কিছু বোঝানো যায়। ইউ দিয়ে তুমি, কোনো বন্ধুকে তুমি যদি বলতে চাও তাহলে বলতে পারো তুমি, তুমি কাজটি কেন করেছো, বা তুমি এদিকে আসো, এরকম করে বলা যায়। আবার ইউ দিয়ে কিন্তু আপনিও ব্যবহার করা হয়, আপনি, ঠিক আছে, বা আপনারা, এরকম করে বোঝানো যায়। আচ্ছা, তো ইউ এর সাথে সব সময় কি বসবে? আর বসবে। ইউ এর সাথে সব সময় আর বসবে, এটা মনে রাখবে সব সময় তোমরা, ঠিক আছে? ইউ এর সাথে সব সময় আর বসবে, এটা হচ্ছে ফিক্সড করা। এই দুটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই দুটো হচ্ছে ফিক্সড। এই যে এম এবং আর, এই দুটো আই এবং ইউ ছাড়া কারোর সাথে বসে না, ঠিক আছে? আই এর সাথে সব সময় এম বসবে, ইউ এর সাথে সব সময় আর বসবে। এই আর আরও একজনের সাথেও বসে, ঠিক আছে, সমস্যা নাই, আমি এটা বুঝাই দিব। আয়ের সাথে সবসময় এম বসবে। ইউ যদি থাকে, সাবজেক্ট হিসেবে যদি ইউ থাকে, তাহলে অবশ্যই আর আমাদের বসাতেই হবে। ইউ এর সাথে অন্য কিছু বসবে না, এমও বসবে না, ইজও বসবে না, ঠিক আছে? এটা তোমরা ফিক্সড করে রেখে দাও মাথায়, একদম ফিক্সড করে রেখে দিতে হবে এটা, ঠিক আছে? এটা তোমাদের মনে রাখতে হবে, আয়ের সাথে এম, ইউ এর সাথে আর। ওকে, আচ্ছা, এখন আসো ইজ কখন বসবে। ইজ বসবে যখন একজন মানুষ যদি বোঝায়, ঠিক আছে, একজন যদি মানুষ বোঝায়, আমি তুমি ছাড়া, আমি তুমি ছাড়া বাকি যারা আছে একজন মানুষ বোঝায়, একজন একটা জিনিস বোঝায়, তখন আমরা ইজ বসাবো, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবে সবসময়, আমি তুমি ছাড়া বাকি যারা একজন মানুষ আছে বা একটা জিনিস বোঝায় তাদের সাথে ইজ বসবে, মানে একটা হতে হবে, একটা বা একজনের সাথেই কিন্তু ইজ বসবে, ঠিক আছে? এটা একটা কি ছোট্ট একটা মজার মতো তোমরা মনে রাখবে এটা, ঠিক আছে, ফানের মতো। আমি তুমি ছাড়া যারা বাকি একজন মানুষ আছে বা একটা জিনিস আছে তাদের সাথে ইজ বসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে একজন মানুষ কিভাবে বোঝানো যায়? হি, সে, একজন বোঝায়, ছেলে কোনো কাউকে বোঝাতে গেলে হি বসাই, তাই না আমরা? তো হি এর সাথে ইজ বসবে। তারপর শি, শি মানে কি মেয়ে বোঝায় না, তো শি এর সাথে
ইজ বসবে। তাহলে আরো কিছু মানুষের নাম আমরা বলতে পারি, যেমন কি রানা, একজন ছেলের নাম বোঝানো হচ্ছে, রানা ইজ। এরকম একটা মেয়ের নাম, মনে করো তাসনিম, আমি লিখলাম তাসনিম, তাসনিমের সাথে কি বসবে? তাসনিম ইজ বসবে। তারপর মন কি আছো? আচ্ছা, মনের নাম লিখি এখানে, মুন, মুন ইজ। এভাবে একজন যদি বোঝায় তাহলে আমরা ইজ বসাবো। এখন আসো, যদি বেশি মানুষ বোঝায়, মুন, তাসনিম, তারপর রানা, একসাথে যদি অনেক মানুষ বোঝায়, তখন আমরা কি বসাবো? তখন আমরা আর বসাবো। একজনের চাইতে বেশি মানুষ যদি বোঝায় তখন আমরা তার সাথে আর বসাবো। ঠিক আছে? একজনের চাইতে বেশি মানুষ যদি বোঝায় তাহলে আমরা তার সাথে আর বসাবো, আর যদি একজন মানুষ বোঝায় তাহলে আমরা ইজ বসাবো। এটা হচ্ছে গিয়ে রুলস। ঠিক আছে? আর আমরা কখন বসাই? যখন বেশি মানুষ বোঝানো হবে তখন আমরা আর বসাবো, আর যদি একজন মানুষ একটা জিনিস যদি বোঝায় তাহলে আমরা ইজ বসাবো। এটা হচ্ছে মেইন রুলস। ঠিক আছে? এটা হচ্ছে মেইন রুল। আর এটা হচ্ছে রুলের একটু বাইরে, এটা একটু রুলের বাইরে, যে আই এর সাথে এম, ইউ এর সাথে আর, একটু ব্যতিক্রম এটা। ঠিক আছে? এটা তোমরা ফিক্সড করে নাও, এবং যদি চাও তাহলে খাতার মধ্যে টুকে নিতে পারো, লিখে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে এম ইজ আর। এটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আর এম ইজ আর হচ্ছে আমাদের এই আজকের যে টপিকটা, আজকে যে আমরা পড়বো সেটার সবচেয়ে মেইন বিষয়। এখন চলো তোমাদেরকে অ্যাফার্মেটিভের কি স্ট্রাকচারটা কীরকম হবে, অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সটা, অ্যাফার্মেটিভ যে বাক্যটা আমরা লিখবো সেটা কীরকম হবে সেটা তোমাদেরকে আমি নিচে স্ট্রাকচারটা আমি লিখে দিচ্ছি, তোমরা ঝটপট তোমাদের খাতায় লিখে নাও। এটা আমি মুছে ফেলছি, হ্যাঁ, বোঝানোর জন্য লিখেছিলাম। এখন স্ট্রাকচারটা কীরকম হবে, ঠিক আছে? স্ট্রাকচার কীরকম হবে? আমরা তো সবাই জানি সাবজেক্ট তো থাকেই, তাই না? সাবজেক্ট ছাড়া কিন্তু কি সাবজেক্ট ছাড়াও হয়, সেন্টেন্স হয়, কিন্তু ভার্ব ছাড়া হয় না। কিন্তু আমরা সাবজেক্ট, আমাদের স্ট্রাকচারের দরকারে আমরা সাবজেক্ট আমরা ব্যবহার করি। ঠিক আছে? আচ্ছা দেখো, অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভের জন্য কলামের কালিও কি হলো। আচ্ছা দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সটা আছে সেটার জন্য আমাদের কি স্ট্রাকচার ব্যবহার করতে হবে? প্রথমে আসতে হবে, আচ্ছা প্রথমে সাবজেক্ট। ঠিক আছে? সাবজেক্ট তোমরা সবাই জানো, প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপর এম অথবা ইজ অথবা আর আমরা ব্যবহার করব, এবং এর সাথে কি মেইন ভার্ব। আমরা তো আগেই জেনেছি মেইন ভার্ব কি, তাই না? মেইন ভার্বের সাথে আইএনজি, মেইন যে ভার্বটা থাকে আমরা তো সবাই জানি মেইন ভার্ব কি, মনে করো গো, হ্যাঁ, তারপর আছে কি ওয়াক, মানে হাঁটা। ঠিক আছে? এটার সাথে শুধু আমরা আইএনজি ব্যবহার করে দিব, এটার সাথে শুধু আইএনজি ব্যবহার করে দিব। ঠিক আছে? তো নতুন কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নতুন কি জিনিস অ্যাড হয়েছে? নতুন অ্যাড হয়েছে এখানে অ্যামিজার অ্যাড হয়েছে, এবং ভার্ব যে আছে ভার্বের সাথে আইএনজি আমরা ব্যবহার করব। এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস যে সেন্টেন্সটা এইটা তোমরা বুঝতে পারবে ইজিলি। ঠিক আছে? এম ইজ আর এই তিনটা থেকে যে কোনো একটা থাকবে, আর ভার্ব যে থাকবে ভার্বের সাথে শুধু আইএনজি যোগ করা থাকবে। এটা হচ্ছে একটু তফাৎ, সেই কি ইনডেফিনিট টেন্স থেকে একটু তফাৎ এটা। ঠিক আছে? তো এই দুটো যদি থাকে তাহলে আমরা বুঝে ফেলবো এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? আচ্ছা, তারপর এর সাথে কি, এর সাথে বাকি যেগুলো আছে এক্সট্রা যদি থেকে থাকে এক্সট্রাগুলো আমরা বসাই ফেলবো শেষের দিকে। ওকে? এই হচ্ছে স্ট্রাকচার। এটা কিসের স্ট্রাকচার? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ টেন্সের, অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সটা আমরা লিখবো সেই অ্যাফার্মেটিভের স্ট্রাকচার। আমি এক্সাম্পল দিয়ে দিলে তোমরা ইজিলি বুঝে যাবে। ঠিক আছে? এটার এক্সাম্পল কিরকম হতে পারে চলো আমরা দেখি। এর এক্সাম্পল কি হবে? এর এক্সাম্পল লিখছি আমি, দেখো, আই এম গোয়িং টু স্কুল। এই যে দেখো, এখন তোমরা স্ট্রাকচারের সাথে মিলিয়ে নাও তো, আই এম গোয়িং টু স্কুল। এই যে দেখো, এখানে কি আই হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে? এখান থেকে আমি এম নিয়ে নিয়েছি, এম ইজ আর এই তিনটা থেকে একটা নিয়ে নিয়েছি এম। আমরা তো বলেছিলাম আয়ের সাথে সব সময় এম বসে, আই এম ছাড়া কারোর সাথে বসে না, সে ভয় পায় অন্য কারোর সাথে বসতে। ঠিক আছে? তো আয়ের সাথে এম বসানো হয়েছে। তারপর গো, আমরা জেনেছিলাম না গো হচ্ছে মেইন ভার্ব, তার সাথে আইএনজি যোগ করেছি। ঠিক আছে? স্ট্রাকচার যেভাবে ছিল সেভাবে আমরা ব্যবহার করেছি, যেভাবে রুলসে বলা হয়েছে সেভাবে আমরা লিখেছি। তারপর টু স্কুল, এক্সট্রা যা আছে, ঠিক আছে, এগুলো আমরা বসায় ফেললাম। এই হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে? তোমরাও তোমাদের
তোমাদের খাতায় ঝটপট একটা এক্সাম্পল লিখে নাও। আমি তো একটা দিয়ে বুঝিয়েছি, তোমরা তোমাদের খাতায় লিখে নাও। এটা হচ্ছে ক্লাস ওয়ার্ক, ঠিক আছে? আর যদি পারো কমেন্ট বক্সে তোমরা লিখে নিতে পারো, আরেকটা কি সেন্টেন্স হতে পারে, ঠিক আছে? কমেন্ট বক্সে তোমরা লিখে পাঠাও, ঠিক আছে? আমি সময় স্বল্পতার কারণে আমি দেখছি না, পরবর্তীতে আমি দেখে কিন্তু তোমাদের রিপ্লাই দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা, এর পরবর্তীতে কি নেগেটিভ। নেগেটিভের স্ট্রাকচার কীরকম? নেগেটিভের স্ট্রাকচার হচ্ছে একটু চেঞ্জ, বেশি না। সাবজেক্ট থাকবে, সাবজেক্টের সাথে এম ইজ আর যা আছে তা থাকবে, ঠিক আছে? এর সাথে শুধু নটটা আমরা ব্যবহার করব। এম ইজ আর যা আছে তা থাকবে, শুধু নট আমরা ব্যবহার করব, আর বাকি যা আছে তা। মেইন ভার্বের সাথে কি আইএনজি যোগ হবে এবং বাকি হচ্ছে এক্সট্রা যা থাকবে তা, ঠিক আছে? এই হচ্ছে স্ট্রাকচার। একটু শুধু নটটা শুধু আমরা এখানে ব্যবহার করব। তো এক্সাম্পল আমরা কি দিতে পারি? এক্সাম্পল, হ্যাঁ, এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি, আচ্ছা ওকে, এভাবে আমরা দিতে পারি, হি ইজ নট গোয়িং টু স্কুল। এই যে দেখো এক্সাম্পল আমরা দিয়ে দিলাম, কি দিয়েছি? হি ইজ নট গোয়িং টু স্কুল। সে স্কুলে যাচ্ছে না, সে স্কুলে যাচ্ছে না। এখানে আমরা কি লিখেছি? সে স্কুলে যাচ্ছে না, তাই না? হি এর সাথে ওই যে দেখো, হি এর সাথে আমরা ইজ কিন্তু বসিয়েছি, আমরা রোলসে যেরকম ছিল সেরকম আমরা লিখেছি। সে একজন বোঝাচ্ছে, তো তাই হি এর সাথে ইজ বসিয়েছি। নট আমরা ব্যবহার করেছি যেভাবে রোলসে ছিল, গোয়িং টু স্কুল। ওকে, আচ্ছা, এখন আসো, এখন কি, এখন চলো আমরা থার্ড নাম্বারটা আমরা বুঝি। থার্ড নাম্বারে কি দেওয়া আছে? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের মধ্যে আবার দুটা পোর্শন দেওয়া আছে। এম ইজ আর, প্রথমটা হচ্ছে এম ইজ আর। আমরা জানি তো, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে গেলে, প্রশ্নবোধক সব সেন্টেন্স লিখতে গেলে আমাদের কি ব্যবহার করতে হয়? কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হয়। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো কোয়েশ্চেন মার্ক আমরা সেন্টেন্সের শেষে আমরা ব্যবহার করব। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা স্ট্রাকচারটা দেখে নিই কিরকম হবে স্ট্রাকচারটা। স্ট্রাকচার এখানে এসে একটু চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আমরা সাবজেক্ট দিয়ে শুরু করব না। ইন্টারোগেটিভের ক্ষেত্রে এম ইজ আর, এই যে এম অথবা ইজ অথবা আর, এই তিনটা থেকে যে কোনো একটা দিয়ে আমরা শুরু করব, ঠিক আছে? এরপরে আমরা কি ব্যবহার করব? এরপরে আমরা ব্যবহার করব সাবজেক্ট, ঠিক আছে? এরপরে আমরা ব্যবহার করব সাবজেক্ট। এম ইজ আর, এটা আমরা ব্যবহার করব প্রথমে, শুরুতেই, কোনো সেন্টেন্সের স্টার্টিংয়ে আমরা এম অথবা ইজ অথবা আর আমরা ব্যবহার করব, এর সাথে আমরা সাবজেক্ট। তখন সাবজেক্টটা কিন্তু চলে গেল একটু ভেতরে, তাই না? তারপর কি, যেটা ভার্ব থাকবে সেই ভার্বের কি, ভার্বের সাথে আইএনজি থাকবে, তারপর এক্সট্রা যা থাকবে, এক্সটেনশন যা থাকবে তা আমরা বসাই ফেলবো, এবং লাস্টে আমাদের কি ব্যবহার করতে হবে? কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। ওকে, এম অথবা ইজ অথবা আর দিয়ে আমরা স্টার্ট করব, তারপর সাবজেক্ট আমরা ব্যবহার করব, তারপর ভার্ব যে থাকবে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব, তারপর এক্সট্রা যা আছে তা, ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে ইজি হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, আমরা এখানে লিখতে পারি, আর ইউ গোয়িং টু স্কুল? আর ইউ গোয়িং টু স্কুল? তুমি কি স্কুলে যাচ্ছ? তুমি কি স্কুলে যাচ্ছ? এখানে প্রশ্ন করা হয়েছে। আর ইউ গোয়িং টু স্কুল? তুমি কি স্কুলে যাচ্ছ? এই যে দেখো, এখান থেকে কিন্তু আমি আর নিয়েছি, আর এর সাথে ইউ বসে, আমি তো বলেছিলাম, তাই না? আর ইউ গোয়িং টু স্কুল? তুমি কি স্কুলে যাচ্ছ? একদম স্ট্রাকচারের সাথে মিলে গেছে না? আচ্ছা, এখন লাস্ট ওয়ান কি? WH কোয়েশ্চেন। এটা তো একদমই ইজি। আমরা জানি WH কোয়েশ্চেন যদি লিখতে হয় অবশ্যই WH ওয়ার্ড দিয়ে স্টার্ট করতে হবে আমাদের সেন্টেন্সটা, তাই না? তো আমাদের কি হবে? স্ট্রাকচারটা কীরকম হবে? স্ট্রাকচারটা হবে WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হবে, তারপর এর সাথে, এটা একটু ইম্পর্টেন্ট, এটা ভালো করে তোমরা বোঝো, WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হবে, ঠিক আছে, কিন্তু তার সাথে এম অথবা ইজ অথবা আর আমাদের ব্যবহার করতে হবে। এম অথবা ইজ অথবা আর আমাদের ব্যবহার করতে হবে। তারপর কি, এর সাথে আমরা কি, এরপর ব্যবহার করতে হবে সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট ব্যবহার করার পরে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব, তারপর এক্সট্রা যা আছে তা, তারপর কোয়েশ্চেন মার্ক। ওকে, আচ্ছা, WH ওয়ার্ড তো আমরা জানি 7টা WH ওয়ার্ড আছে না? তো 7টা WH ওয়ার্ডের যে ওয়ার্ডটা আমাদের জরুরি, সুইটেবল, সেটা আমরা ব্যবহার করব। তারপর এর ঠিক পরপরই আমরা ব্যবহার করব এম অথবা ইজ অথবা আর আমরা ব্যবহার করব। তারপর কি, এর সাথে সাবজেক্ট, তারপর যে ভার্বটা থাকবে, মেইন ভার্বটা থাকবে, তার সাথে আইএনজি আমরা ব্যবহার করব, ঠিক আছে? আর শেষের দিকে কি, এক্সট্রা যা আছে তা। এখন আমরা এক্সাম্পল দেই, তো কি দেওয়া যায় এক্সাম্পল? এখানে আমরা এক্সাম্পল দিব, হ্যাঁ, আমরা এক্সাম্পল দিব, why are you
going to school. তুমি কেন স্কুলে যাচ্ছ? তুমি কেন স্কুলে যাচ্ছ? এটা হচ্ছে এক্সাম্পল, তুমি কেন স্কুলে যাচ্ছ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু চিন্তা করতে পারো কেন মিস কেন শুধু গোয়িং দিয়ে লিখছে। কারণ একটা যে সেন্টেন্স দিয়ে আমি শুরু করেছি সেই সেন্টেন্স দিয়ে যদি আমি একটু ঘুরে ঘুরে লিখি তাহলে তোমাদের জন্য এটা ইজি হবে, ঠিক আছে? তো এটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? এইভাবে তোমরা বিভিন্ন সেন্টেন্স তোমরা ব্যবহার করতে পারো। এটা আমি এক্সাম্পলের জন্য ব্যবহার করেছি, তোমরা ইচ্ছা মতো তোমাদের সেন্টেন্স তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে স্ট্রাকচার। আশা করি স্ট্রাকচার তোমাদের মাথায় থাকবে। ওকে, তোমরা একটা করে কিন্তু প্রতিটা স্ট্রাকচারের জন্য একটা করে সেন্টেন্স তোমরা লিখে কমেন্ট বক্সে পাঠাবে, আমি সবারটা কিন্তু চেক করব। ওকে, আচ্ছা এখন আমরা জেনে গেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে 4টা সেন্টেন্স দেওয়া আছে সেই 4টা সেন্টেন্সের প্যাটার্নটা কীরকম হবে, ঠিক আছে? এখন এই সেন্টেন্সগুলো যদি উলটপালট করে দেওয়া হয় তাহলে তোমরা রুলস তো জানো, রুলস অনুযায়ী বসিয়ে তোমরা লিখে ফেলবে, ঠিক আছে? তো আজকে আমরা কি বললাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা সম্পর্কে আমরা জানলাম। এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে রুলগুলো দেওয়া আছে সেই রুলসগুলো সম্পর্কে জানবো। তো আশা করি যেসব শিক্ষার্থীরা তোমরা আমার সাথে আছো পরবর্তী ক্লাসেও আমার সাথে থাকবে, ঠিক আছে? এখন আমি এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স কিছু আমি লিখে এনেছি তোমাদের জন্য, উলটপালট করে লিখে এনেছি, সেটা তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। ওকে, আমি বোর্ড আর ক্লিন করছি না কারণ সময় স্বল্পতার কারণে আমি তাড়াহুড়ো করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের উপরে আমি কিছু সেন্টেন্স রিঅ্যারেঞ্জ তোমাদের জন্য, তোমাদের করতে হবে, এটা করে আমাকে পাঠাবে তোমরা, ঠিক আছে? আর যারা আছো তোমরা একটু ভালো করে খেয়াল করো। দেখো, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে আমি 5টা সেন্টেন্স এই কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যেটা পড়েছি আজকে সেই স্ট্রাকচারের উপরে কিন্তু এই 5টা সেন্টেন্স আমি লিখেছি, এর বাইরে আমি যাইনি, ঠিক আছে? এখানে দেখো খুবই ইজি সেন্টেন্সগুলো, খুবই ইজি, তোমরা খেয়াল করো। নাম্বার 1, আমি পড়ে শোনাচ্ছি না, আশা করি দেখা যাচ্ছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও বা একটা শট নিয়ে নাও, ঠিক আছে? আশা করি দেখা যাচ্ছে। 5টা সেন্টেন্স আমি উলটপালট করে দিয়েছি, এইটা তোমরা করে আমার ইনবক্সে পাঠাবে, এবং যারা আছো আমার গ্রুপে, যারা স্টুডেন্ট গ্রুপ আছো তো, তাই না? তো সেখানে সময়িতা, মুন যারা আছো তোমরা ঝটপট আমাকে পাঠিয়ে দিবে। জয়নব, আশা করি জয়নবও আছো। তো তোমরা যারা আমাকে দেখছো তোমরা কি এই হোমওয়ার্কটা করে আমাকে ইনবক্সে পাঠাবে, ঠিক আছে? আমি চেক করে তোমাদেরকে জানিয়ে দিব এটা হয়েছে কিনা, ঠিক আছে? তো my dear students, that's all for today. I hope to see you in my next class very soon. In the meantime, please keep studying, stay safe and healthy. Take care. Bye-bye.